দেখো গিন্নি, এবারের ফসল যা ভালো হয়েছে, মনে হয় সব ধার শোধ হয়ে যাবে। তাই যেন হয়, প্রতিবারের মতো না এবারেও। গিন্নি, এসব অলক্ষণে কথা বলতে নেই। তা না হয় বললাম না, কিন্তু তুমি লক্ষ্য রেখো, তোমার দাদা বৌদি এবারেও কোথাও বেরিয়ে যাবে, আর তারপরই আমাদের সর্বনাশ হবে। দূর পাগলি, তোমার যত সব ভুলভাল চিন্তা, তুমি ওদের সন্দেহ করা ছাড়ো। দেখো, ভগবানের কৃপায় সব ভালোই হবে। আমরা তো কারো কোনোদিন অনিষ্ট করিনি। তাই যেন হয়। সাধনের ছোট্ট পরিবার, সে তার স্ত্রী নিশা আর তাদের বছর দশেকের ছেলে তন্ময়। কে জানে কার কুদৃষ্টি পড়েছে তাদের পরিবারের ওপর। গত কয়েক বছর ধরে তাদের পরিবারে কোনো ভালো কিছু হলে, মানে তাদের খুশির কোনো উপক্রম হলেই, কে যেন সেটাকে তাদের অমঙ্গলে পরিণত করে দিচ্ছে। এই যেমন তার চাষের ধান প্রতিবারে ভালোই হয়, কিন্তু ধান পাকার পর কোনো এক অজানা পোকার আক্রমণে শুধু তার জমির ধানই নষ্ট হয়ে যায়। পাশাপাশি অন্য জমিতে কিন্তু তার কোনো প্রভাব পড়ে না। তাজ্জব ব্যাপার, তাই না? পুকুরে বছর খানেক ধরে মাছ বড় করে তোলার পর হঠাৎ কোনো একদিন দেখা যায় সব মাছ মরে ভাসছে। বিরাট একটা লোকসানের সম্মুখীন হয় তারা। তারপর শরীর খারাপ তো তাদের পরিবারে লেগেই আছে। আজ তার, তো পরশু তার স্ত্রী নিশার, আবার কিছুদিন পরই হয়তো তার ছেলে তন্ময়ের। অনেক ওঝা গুণিনের কাছে তারা গিয়েছে। তারা তাদের বাড়িতে এসে নানা উপাচার করে মোটা টাকাও নিয়ে গেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই তারা এ বিষয়ে আর মাথা ঘামায় না। ধার দেনা করে হলেও তাদের সংসার দিব্যি চলে যাচ্ছে। তবে নিশা একটা ব্যাপার লক্ষ্য করেছে, যখনই তাদের সংসারে কোনো সুখকর মুহূর্ত আসে, তখনই সাধনের দাদা বৌদি, মানে ভজন আর তার স্ত্রী কুন্তী, কোথায় যেন বেরিয়ে যায়। তারপর 2-3 দিন পরই ফিরে আসে, আর তার মধ্যেই ঘটে যায় অঘটনগুলো। তাই নিশার ব্যাপারটা খুব গোলমেলে লাগে। সে মনে করে তাদের এই সব অমঙ্গল ক্ষতির জন্য তার বৌদি কুন্তীই দায়ী। কিন্তু সাধন এটা কোনো মতেই মানতে চায় না। যতই দুই ভাইয়ের মধ্যে কথা বলা বলি বন্ধ থাকুক, তবুও তার দাদা তো। ভজনের বাড়িটা সাধনের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। একদিন বিকালে ভজন তার স্ত্রীর জন্য ফল কেটে দিচ্ছে, আর তার স্ত্রী কুন্তী সেটা বেশ আয়েশ করে খাচ্ছে। শুধু ফল কাটা নয়, বাড়ির যাবতীয় কাজ সব ভজনই করে। বউয়ের আজ্ঞাকারী বর আর কি। তাদের কোনো ছেলে মেয়ে এখনো পর্যন্ত হয়নি। এই ব্যাপারটা নিয়ে কুন্তী মাঝে মাঝেই ভজনের ওপর চড়াও হয়, কিন্তু ভজন তাতে কিছু বলে না। সে চায় তার বউকে সব সময় খুশি রাখতে। কেন যে আমার বাবা তোমার কাছে আমাকে গছিয়ে দিল, জীবনে সুখ কি জিনিস
চোখে দেখলাম না গো। ওমা বলো কি, সারাদিন তোমায় আমি কিচ্ছু করতে দিই না, তাও তুমি আমায় এমন করে বলবে? হ্যাঁ, আমাকে ধন্য করে দিয়েছো। সাধনের ছেলেটা যখন এখান দিয়ে যায় না, তখন আমার মাথায় আগুন জ্বলে ওঠে। একটা সন্তান দেবার তো মুরদ নেই তোমার, শুধু খাটতেই শিখেছো। তা তোমার ধান কেমন হয়েছে? ভালোই তো হয়েছে গিন্নি। কচু হয়েছে। তোমার ভাইয়ের জমিটা দেখেছো? ও তোমার থেকে দ্বিগুণ ধান ফলালো কি করে? তা যার যেমন ভাগ্য। আমার না ভাগ্য ভালো হলে আমি কারোরও ভাগ্য ভালো হতে দেব না। কালই আমরা রওনা দেব, বুঝেছো? ছাড়ো না ওসব, আমাদের তো আর খাওয়া পড়ার অভাব নেই। বেশি জ্ঞান দিও না, যেটা বললাম সেটাই হবে। যাও, ঘরটা ঝাড় দিয়ে দাও। কত নোংরা হয়েছে, চোখে দেখতে পাও না নাকি? ভজন চলে গেল ঘরের ভেতরে। এমন সময় কুন্তী দেখতে পায় তাদের বাড়ির পাশ দিয়ে তন্ময় যাচ্ছে। কুন্তীর তার ওপর চোখ পড়তেই তার মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তার কতটা রাগ জমে আছে তার প্রতি। এমন সময় তন্ময় হঠাৎ করে তার দিকে দেখে ব্যাপারটা বুঝতে পারে। সে তাড়াতাড়ি তার ঘরে ফিরে যায়। ঘরে গিয়ে সে তার মাকে বলে, জানো মা, বড় মা আমার দিকে কেমন করে দেখছিল। আয় বাবা, একদম ওদের বাড়ি যাবি না। একটা বাচ্চাকে এসব তুমি কি শেখাচ্ছ বলো তো? ওর শিশু মনে প্রভাব পড়বে জি। সে পড়ুক, কিন্তু ওই মহিলা যদি আমার ছেলের কোনো ক্ষতি করে, আমি সেটা সহ্য করতে পারবো না। যা খুশি করো, আমি মাঠে চললাম। সাধন চলে গেল। নিশার মনে কিন্তু কোনো হিংসা নেই, কিন্তু তার ওই বৌদি কুন্তীকে সে একদম বিশ্বাস করে না। কারণ তার মনে যে তাদের প্রতি একটা চরম হিংসা আছে তা সে ভালো করেই জানে। তার বিয়ের পর তারা সবাই একসাথেই ছিল। তখন নিশা দেখেছে ওই মহিলার নানান গুণাগুণ। ওই মহিলা কোনো কিছুতেই সুখী নয়। অন্যকে দেখে হিংসা করাটা যেন তার চারিত্রিক বৈশিষ্ট্য। রাত্রিবেলা ভজন আর কুন্তী সব জিনিসপত্র গুছিয়ে নিল। সকাল হলেই তারা বেরোবে। সকাল হয়েছে। নিশা তখন ঘরের কাজ করছে। হঠাৎ সে দেখতে পায় সেই পরিচিত দৃশ্য। ভজন আর কুন্তী ব্যাগপত্র নিয়ে কোথায় যেন চলেছে। ভয়ে নিশার বুকটা কেঁপে ওঠে। এবার কি অঘটন ঘটবে কে জানে। বিকালে সাধন জমি থেকে ফিরল। নিশা কিন্তু তাকে কিচ্ছু বলল না, কিন্তু একটা দুশ্চিন্তা তাকে গ্রাস করে রেখেছে। রাতে সাধন আর তার ছেলে ঘুমিয়ে পড়লেও নিশার আর ঘুম আসলো না। তার সন্দেহ যদি ঠিক হয়, তবে কাল হয়তো কোনো দুঃসংবাদ তার জন্য অপেক্ষা করে আছে।
সকালে নিশা বাড়ির কাজ করছে, সাধন জমিতে যাবে বলে তৈরি হচ্ছে, আর তন্ময় বসে খেলা করছে। বাবা, বেশি দুষ্টুমি করো না কিন্তু, আমি মাঠে যাচ্ছি। এমন সময় বাইরে থেকে বলরাম কাকার গলা। সাধন, 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 কোথায় গেলে গো? সর্বনাশ হয়ে গেছে, এখনই তোমার জমিতে যাও। কেন, কি হয়েছে কাকাবাবু? কত সুন্দর ফসল তোমার, সব পোকায় খেয়ে নিয়েছে গো। হায় হায় হায়, এই চোখে দেখা যাচ্ছে না গো। মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তাদের। সাধন ছুটে যায় জমির দিকে। ওই ডাইনি নিশ্চয়ই আবার কিছু করেছে। না, এর শেষ আমি দেখেই ছাড়বো, আর সহ্য করে থাকা যাচ্ছে না। সাধন জমিতে গিয়ে হাউ মাউ করে কেঁদে ওঠে। তার সাধের ফসল একেবারে নষ্ট হয়ে গেছে। সে মাটিতে পড়ে থাকা ধানের শীষগুলো হাতে তুলে নিয়ে দেখতে থাকে। এ কি, এক রাতের মধ্যে ধান সব আগড়া হয়ে যায় কি করে? পাশের কারো জমিতে তো এমন হয়নি। সত্যিই তো, কোনো জমিতেই তো এমনটা হয়নি, শুধু তার জমিরই এই হাল। তাও সে এটাকে তার ভবিতব্য বলে মেনে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতেই তাকে নিশা বলে, কি গো, এবার বিশ্বাস হলো তো? মানে? কাল সকালেই তোমার দাদা বৌদি আবার কোথায় যেন বেরিয়ে গেছে। এটা কি করে সম্ভব? এর তো কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। সবকিছু যুক্তি দিয়ে বিচার করলে হয় না, পরিস্থিতি দেখে আন্দাজ করতে হয়। আমি একদম নিশ্চিত যে ওরাই কিছু একটা করেছে। কিন্তু কিভাবে করেছে? সেটাও একদিন না একদিন আমি ঠিক জেনে যাব, তারপর আমি ওদেরকে আর ছাড়বো না। এমন সময় বলরাম কাকার পান্না সেখানে এসে উপস্থিত হয়। তারা নিশার কথাগুলো শুনে ফেলে। বলরাম কাকা সাধনকে বলে, বৌমা একদম ঠিক বলেছে সাধন। বলরাম কাকা, তুমি? এই যে পান্না, এরও একই মত। সাধনদা, তুমি জানো না, ওই মহিলা নিশ্চয়ই কোনো জাদুটোনা জানে। এসব কি বলছো পান্না? ঠিকই বলছি, এই কদিন আগের কথা। একদিন হঠাৎ দেখি আমাদের বাড়িতে কুন্তি বৌদি এসে হাজির। বাইরে মুরগিগুলো চড়ছিল, সেগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। কি গো বৌদি, কিছু বলবে? বাহ, ওর মুরগিগুলো তো বেশ নধর হয়েছে। দে না একটা, 20 টাকা দেব। না গো বৌদি, বাজারে নিয়ে গেলে 40 টাকারও বেশি দাম পাবো। তা তুমি যদি 40 টাকা দাও তাহলে একটা নিয়ে যাও। 40 টাকা? বাবা, তোর তো দেখছি খুব লোভ। এত টাকা দিয়ে কি কেউ মুরগি খায়? দেখিস, একদিন ফেলে দিতে হবে। আমায় দিলি না তো। সেটা আমি বুঝবো, তুমি এখন যাও তো। সত্যি তাই হলো, আমার সব মুরগিগুলো কাল রাতে মারা গেছে। বলরাম কাকার মুখে শুনে বুঝলাম তোমার ধান আর আমার মুরগি ওই ডাইনি খেয়েছে। এসব কি বলছো তোমরা? হাজার হোক ওরা আমার দাদা বৌদি, ওরা আমার এমন ক্ষতি করবে কেন? হিংসা গো হিংসা, ওই মহিলা কারো সুখ সহ্য করতে পারে না। যাই হোক সাধন, এর একটা বিহিত তো করতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এ ব্যাপারে এখন কাউকে কিছু বলার দরকার নেই। ওই মহিলা যে কোথায় যায় সেটা জানতে পারলেই এর একটা উপায় খোঁজা যাবে। কিন্তু কি করে জানবো? তাহলে তো ওদের পিছু করতে হবে। হ্যাঁ, তাই করতে হবে। আর ওরা কখন যাবে সেটা আমি ঠিক আন্দাজ করে নেব। দাঁড়াও না, আমার পুকুরের মাছগুলো একটু বড় হতে দাও। হ্যাঁ, তবে তাই হোক। এখন অপেক্ষা করা ছাড়া উপযুক্ত প্রমাণও তো আমাদের হাতে নেই। চলো পান্না, আর বলি কি সাধন, তোমরা একটু সাবধানে থেকো।
এত সবাইকে বিশ্বাস করো না। বলরাম কাকা আর পান্না সেখান থেকে চলে যায়। সেদিনই সন্ধ্যাবেলা ভজন আর কুন্তি ফিরে এলো। বাড়ি ফিরে আরাম করছে কুন্তি, আর ভজন যথারীতি ঘরের কাজ করছে। আজ একটু মুরগির মাংস রান্না করো, বুঝলে? মন ভরে খাবো। যা ধকল গেল। এত কিছু খেয়েও তোমার পেট ভরেনি? হ্যাঁ, কি বললে? মানে রাস্তায় তো অনেক কিছু খেয়েছিলে, তাই বললাম। সবই বুঝি গো, খুব কথা শিখেছো এখন। বেশি বার বেরো না, বুঝলে? যাও, যেটা বললাম সেটাই গিয়ে করো। যথা আজ্ঞা কুন্তি দেবী। এইভাবেই দিন কাটতে লাগলো। সাধনের যে ক্ষতি হয়েছে তাতে তার ধার আরো বাড়ল। লোকের জনমজুর খেটে কোনো রকমে তার সংসার চলছে। বলরাম কাকার পান্না মাঝে মাঝে এসে সাধনের ভালো মন্দের খবর নিয়ে যায়, কিন্তু ভজন আর কুন্তির সাথে গ্রামের কারোরই ভালো নয়। তাদের সাথে কেউই তেমন কথা বলে না। সাধন কিন্তু এখনো পুরোপুরি বিশ্বাস করে না যে তার ক্ষতির জন্য তার দাদা বৌদি দায়ী। একদিন বিকালে তন্ময় ভজনের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। তখন কুন্তি আর ভজন তাদের ঘরের দাওয়ায় বসেছিল। তন্ময়কে দেখে কুন্তি এই প্রথমবার তাকে ডাক দিল। বাবা তন্ময়, কোথায় যাচ্ছ? তোমার জেঠু জেঠিমার কাছে আসো না কেন? বাড়ি ফিরে সে দেখে তার বাবা মা বাইরে বসে আছে। সে বলে, মা জানো তো, জেঠিমা আমায় ডাকছিল। বলিস কি, তুই যাসনি তো? না, আমি দৌড়ে চলে এসেছি। কেন এমন বলছো? বেচারিদের কোনো ছেলে পুলে হয়নি, তাই হয়তো তন্ময়কে ডেকে একটু আদর করতে চেয়েছে। এতদিনে একবারও মনে পড়েনি, এখন মনে পড়লো ভাইপোকে? একটু হয়তো কথাই বলবে। বাচ্চাদের মনে এমন হিংসা ঢুকিও না। তুমি না ঠকলে শিখবে না। আমাদের এত ক্ষতি করে ওর স্বাদ মেটেনি, এখন আমার ছেলের দিকে নজর দিয়েছে। দেখো বাবা, বড়রা ডাকলে যেতে হয়, বুঝলে? নিশা এ নিয়ে আর কথা বাড়ালো না। আর কিছুদিন পরেই তাদের পুকুর মাছে ভরে উঠবে, আর সে জানে ঠিক তখনই ওই মহিলা তাদের ক্ষতি করার জন্য বেরিয়ে পড়বে। বেশ কিছুদিন পর তন্ময় যখন ভজনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, কুন্তি আবার ডাক দিল। বাবা তন্ময়, এদিকে এসো। শোনা ছেলে, তুমি পড়াশোনা করো? হ্যাঁ। নামটা বলতে পারো? হ্যাঁ। ওমা তাই? দাঁড়াও তাহলে, তোমাকে একটা পেয়ারা দিই। কি গো, ঘর থেকে একটা পেয়ারা দাও তো। ভজন ঘর থেকে একটা পেয়ারা এনে দিল। কুন্তি
বলতে সেটা তন্ময়কে দিয়ে বলল, পুরোটা খাবে কিন্তু আমার সোনা ছেলে। এই বাবু, পেয়ারা কোথায় পেলি রে? জেঠিমা দিয়েছে, খুব মিষ্টি। চমকে উঠল নিশা। দে দে দে, পেয়ারাটা দে, দে পেয়ারাটা। পেয়ারাটা নিয়ে দূরে করে ফেলে দিল সে। তারপর রাগে তার ছেলেকে ধমক দিয়ে বলল, বাজে ছেলে, যে যা দেবে তাই খেতে হবে, যা ভেতরে যা। তন্ময় কাঁদতে কাঁদতে ভেতরে চলে গেল। সাধন সেই সময় বাড়ি ফিরে আসে। ব্যাপারটা দেখে সে বলে, কি হলো? ওকে বকছো কেন? সর্বনাশ হয়ে গেছে, ওই ডাইনি আমার বাবুকে একটা পেয়ারা খাইয়ে দিয়েছে। তো কি হয়েছে? হাই ভগবান, এই লোকটাকে আমি কি করে বোঝাবো? তুমি না ঠকলে শিখবে না। আমাদের এত ক্ষতি করে ওর স্বাদ মেটেনি, এখন আমার ছেলের দিকে নজর। রাগে গজ গজ করতে করতে নিশা বাড়ির ভেতরে চলে যায়। সন্ধ্যা থেকেই পরিস্থিতি পাল্টে যায়। তন্ময়ের ভীষণ জ্বর, বিছানা থেকে উঠতে পারছে না। সাধন ছুটে গিয়ে ডাক্তার ডেকে আনে। জ্বরটা খুব বেশি, যাই হোক ঔষধ দিচ্ছি, খাইয়ে দাও, এক্ষুনি ঠিক হয়ে যাবে। নিশা তাড়াতাড়ি ওষুধগুলো খাইয়ে দিল। রাত হয়ে গেছে, তন্ময়ের জ্বর কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বলরাম কাকার পান্নাও সেখানে এসে উপস্থিত হয়েছে। দেখেছো তো, তোমার ভুলভাল কথার জন্য আজ আমার ছেলেটা বিছানা সজ্জা। আমার ছেলের যদি কিছু হয়ে যায়, ওই ডাইনিকে আমি খুন করে ফেলবো। না সাধন, তোমার একটু সাবধানে থাকা উচিত ছিল। কিন্তু এখন আমি কি করব বলরাম কাকা? আর দেরি করা যাবে না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো। সকালে বলরাম কাকা, পান্না আর সাধন দেখা করলো ঠিক ভজনের ঘরের সামনে। আরে বলরাম কাকা, তোমার কাছে আসছিলাম। পুকুরের মাছগুলো তো বড় হয়েছে, এবার তো ধরতে হবে। আচ্ছা, কাল সকালেই আমি তাহলে জাল নিয়ে চলে আসবো। তা এইবারে তোমার পুকুরে মাছ কেমন হলো গো? তা কাকা, মনে হয় সব ধার দেনা এবার শোধ হয়ে যাবে। তা ভালো ভালো ভালো। আর তোমার ছেলে, ছেলে কেমন আছে? ডাক্তারবাবুর ঔষধ তো একদম অমৃত, একবার খাওয়াতেই একেবারে চাঙ্গা হয়ে গেল আমাদের তন্ময়। আমি এখন আসি গো কাকা। দাওয়ায় বসে কুন্তি আর ভজন এই সব কথা শুনছিল। রাগে ফুঁসতে থাকে কুন্তি। এই যে ভেতরে এসো। এটা কি করে সম্ভব? ওর বেটা ভালো হয়ে যায় কি করে? মাছ ধরবে? ধরাচ্ছি মাছ। এই শোনো, এক্ষুনি যাবো আমরা, তুমি ব্যাগপত্র সব গুছিয়ে নাও। না, আমি যাব না, আর তোমাকেও যেতে দেব না। মানে সব কি বলছো? এক্ষুনি যেতে হবে, শুনলে না? ওরা একেবারে আল্লাদে আটকানা হয়ে গেছে। তাতে তোমার কি? অন্যের খুশি দেখে হিংসা করে করে তুমি কি পেয়েছো বলো? ওতেই আমার আনন্দ, ওতেই আমার শান্তি। তোমার নিজের প্রতি ঘৃণা হয় না? ওইটুকু একটা বাচ্চাকে তুমি... এই, তোর কি পাকনা গজিয়েছে? কেটে দেবো, বুঝলি? চুপচাপ ব্যাগ গোছা বলছি। না, আমি যাব না, তুমিও যেও না। মানুষের ক্ষতি করে কখনো শান্তি পাওয়া যায় না। আমি তো যাবই, তুমি যাও আর না যাও। না,
না, তোমাকে আমি যেতে দেবো না। এই পাপ কাজ তোমাকে আমি আর কখনো করতে দেবো না। রাস্তা ছাড়া বলছি, ছেড়ে দাও রাস্তা। যেও না, যেও না, দাঁড়াও দাঁড়াও। এই বলে কুন্তি ব্যাগ গোছাতে থাকে আর ভজন তাকে বাধা দিতে থাকে। যেও না, যেও না, দাঁড়াও দাঁড়াও। দরজা বন্ধ করে বেরিয়ে পড়ে কুন্তি। যেও না, যেও না, দাঁড়াও দাঁড়াও। ঘরের ভেতর চিৎকার করতে করতে ভজন লুটিয়ে পড়ে মাটিতে, জ্ঞান হারায় সে। সেটা কুন্তি আর বুঝতে পারে না। বলরাম কাকা, সাধনার পান্না লুকিয়ে দেখছিল কখন কেউ তার বাড়ি থেকে বের হয়। তারা দেখল কুন্তি ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়ে গেল। সাধন, তুমি আর পান্না তুমি ওর পিছু নাও, দেখো কোথায় যায়। হ্যাঁ কাকাবাবু, আমরা যাচ্ছি। আমার তন্ময়ের একটু খেয়াল রেখো। তারা বেরিয়ে পড়ল। সন্তর্পণে পিছু করতে লাগলো কুন্তির। কিছুটা যাওয়ার পর তারা দেখল কুন্তি গরুর গাড়িতে উঠে চলে গেল। সর্বনাশ, এবার কি হবে? একটু অপেক্ষা করো, আমরাও কি একটা গরুর গাড়ি পেয়ে যাব। সাধনার পান্না অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলো গরুর গাড়ির জন্য। তাদের ভাগ্য ভালো, একটু পরেই দেখা মিলল একটা গরুর গাড়ির। এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কোথায় যাবেন বাবু? এগিয়ে চলুন, পরে বলছি। একটু তাড়াতাড়ি চলুন। গো সাধন দা, আমরা ওকে ধরতে পারবো তো? নিশ্চয়ই পারবো, একটাই তো রাস্তা। ওহে গাড়োয়ান, একটু তাড়াতাড়ি চলো। বেশ কিছুক্ষণ পর গরুর গাড়িটা দেখা মিলল। ওই তো গরুর গাড়িটা। গাড়োয়ান, ওই গাড়িটার পিছু করতে থাকো। আচ্ছা, এই রাস্তাটা কোথায় যাচ্ছে বলতে পারো? এটা তো কামাখ্যা যাবে। তারা দুজনেই চুপ করে গেল, একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। গরুর গাড়ি এগিয়ে চলেছে, দূর থেকে অনুসরণ করছে কুন্তির গরুর গাড়িটাকে। বেশ কয়েক ঘন্টা পর তারা দেখলো গাড়িটা একটা কুঁড়ে ঘরের সামনে থামলো। এই থামো থামো থামো, এখানে থামো। তারা গরুর গাড়ির ভেতর থেকেই দেখতে লাগলো কুন্তি গরুর গাড়ি থেকে নেমে কুঁড়ে ঘরটার ভেতরে চলে গেল। সাধন দা, চলো দেখি ও কার কাছে এসেছে। তারা দুজনে ধীরে ধীরে ওই ঘরের কাছে গেল। জানালা দিয়ে উঁকি মারল। তারা দেখল একজন তান্ত্রিক বসে আছে, তার কাছে হাত জোড় করে আছে কুন্তি। তান্ত্রিক মন্ত্র বলছে। যা, তোর কাজ হয়ে গেছে। তোকে যে মন্ত্রটা দিয়েছিলাম সেটার জপ করিস তো? হ্যাঁ বাবা, আমি তোমার কথা অমান্য করতে পারি? জব করছি বাবা। আমি এখন আসি, বাড়িতে আপনার ছেলে একা। যা মা, যা, ভালো থাকিস আর সকলের মঙ্গল করিস। বুঝেছো সাধন দা, এই তান্ত্রিকের সাহায্যেই ও ওইসব অপকর্ম করে বেড়াচ্ছে। এই তান্ত্রিক কি আগে দেখতে হবে, চল।
কুন্তি গরুর গাড়িতে উঠে চলে গেল। তারপরই সাধন আর পান্না ঢুকে পড়ল তান্ত্রিকের ঘরে। এসব কি করছেন আপনি? তন্ত্রের দ্বারা মানুষের ক্ষতি করতে আপনার বিবেকে বাঁধে না? এসব কি বলছিস তোরা? কার কি ক্ষতি করেছি আমি? আপনি ওর সব অপকর্মের মূল, তা আমরা সব দেখে নিয়েছি। কার অপকর্ম? পরিষ্কার করে খুলে বল। কেন, এক্ষুনি কে এসেছিল? ও ও তো আমার শিষ্যা, বড়ই ভালো মেয়ে। ও যদি ভালো হয় তাহলে খারাপটা কে? ওর কি কাজ করে দিলেন আপনি এক্ষুনি? যে বললেন যা তোর কাজ হয়ে গেছে। ও ও তোর পুকুরে শাল মাছের আমদানি হয়েছে, তাই আর কোনো মাছ হচ্ছে না, তাই ওগুলোকে মেরে দিলাম। মিথ্যা কথা, ওর কোনো পুকুরই নেই। ও আমার পুকুরের মাছ মারার জন্য আপনার কাছে এসেছে। বলিস কি? তুই কে? আমিও স্বামীর ভাই সাধন। গত 5 বছর ধরে ও আমার একের পর এক ক্ষতি করেই চলেছে। এই তো কয়েকদিন আগে আমার জমি সব ফসল নষ্ট করে দিয়েছে। বলিস কি? কিন্তু ও যে আমায় বললো ওর জমিতে আগাছা হয়েছে, ওগুলোকে মারতে হবে, তাই আমায় মন্ত্র দিন। আপনি কাকে কি মন্ত্র দিচ্ছেন আর সে সেটা কি কাজে লাগাচ্ছে সেটা দেখার দায়িত্ব আপনার। আপনি জানেন ও আমার ছেলেকে পেয়ারা খাইয়ে আমার ছেলেকে অসুস্থ করে দিয়েছে। না, এ তো ভারী অন্যায়, আমার তন্ত্রবিদ্যার দুরুপয়োগ। চল তো, আমি নিজে গিয়ে দেখবো ব্যাপারটা। এরপর পান্না আর সাধন তান্ত্রিককে নিয়ে রওনা দিল তাদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরতে তাদের অনেক রাত হয়ে গেল। বাড়ি পৌঁছেই তান্ত্রিক সাধনের ছেলে তন্ময়কে ভালো করে পরীক্ষা করতে লাগলো। তারপর বলল, ঠিক বলেছিস তুই, আমি কখনো ভাবতেও পারিনি কেউ আমার তন্ত্রবিদ্যা এইভাবে খারাপ কাজে লাগাবে। বাবা, আপনি কিছু একটা করুন, আমার ছেলেকে বাঁচান। চিন্তা করিস না মা, চিন্তা করিস না, আমি কাটন মন্ত্র দিয়ে সব আবার ঠিক করে দেব। তান্ত্রিক এবার মন্ত্র পড়া শুরু করল। বলরাম কাকা আর পাখিরা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর তন্ময় চোখ খুলল। বাবা আমার, তুমি ভালো হয়ে গেছো, তুমি ভালো হয়ে গেছো বাবা। তান্ত্রিক বাবা, ওই মহিলা আমাদের ওপর অনেক অত্যাচার করেছে। আপনি বলুন এখন আমরা কি করব? তোরা চিন্তা করিস না, ওকে শাস্তি আমি নিজে হাতে দেবো। চল, আমাকে ওর কাছে নিয়ে চল। আসুন আসুন বাবা, আসুন আসুন। এদিকে কুন্তি ঘরে ফিরে দরজা খুলে দেখে ভজন মেঝেতে পড়ে আছে। কি হয়েছে তোমার? কি গো? আমার আমার সারা শরীর অবশ হয়ে গেছে গো। আমার কি সর্বনাশ হলো গো? আমার কি সর্বনাশ হলো? কুন্তি তার স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এমন সময় তান্ত্রিক বাবা সেখানে এসে উপস্থিত হয়। কি বাবা, আপনি এখানে? এই দেখুন আমার স্বামী কেমন হয়ে গেছে, ওকে আপনি ভালো করে দিন, ওকে আপনি ভালো করে দিন। সাধন আমায় সব কথা বলেছে, তুই এভাবে ওদের ক্ষতি করেছিস আর আমাকে তোর পাপের ভাগী করে তুলেছিস। কথায় আছে না, বাপ বাপ কেউ ছাড়ে না, তার যোগ্য শাস্তি পেয়েছিস তুই। তোর একমাত্র সম্বল তোর স্বামী এখন পঙ্গু। এমন বলবেন না বাবা, হিংসার আগুনে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। কারোর ভালো যেন আমার দু চোখে বিষ হয়ে উঠেছিল। আমি প্রায়শ্চিত্ত করতে চাই বাবা, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। মানুষের সেবা কর, যতটুকু তন্ত্রবিদ্যা তুই জানিস তাই দিয়ে মানুষের উপকার কর।
দেখবি উনি চাইলে একদিন তোর স্বামী আবার সুস্থ হয়ে উঠবে। তাই হবে বাবা, তাই হবে। সাধন ভাই আমার, তোমরা আমাকে ক্ষমা করো। তোমাদের ওপর আমি অনেক অন্যায় করেছি। বৌদি, অন্যকে দুঃখী করে কখনোই নিজে সুখী হওয়া যায় না। তাই তো তুমি আমার একের পর এক ক্ষতি করেও ক্ষান্ত হওনি। বারবার আত্মতৃপ্তির জন্য আমার ক্ষতি তুমি করেই গেছো। বলি কি মা, অন্যকে একবার সুখী করে দেখো, তার আনন্দে নিজেকে রাঙিয়ে নিয়ে দেখো। তার থেকে তৃপ্তি, সন্তুষ্টি আর কিছুতেই নেই। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।